সন্ধ্যা, আপনাদের সাথেই আছি নুজহাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা, কার্তিকের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং নাট্যকার মেজবাহ উদ্দিন সুমনের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতে জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডির গ্যালারি চিত্রকে প্রদর্শিত হচ্ছে খ্যাতিমান চিত্রশিল্পী আব্দুল মান্নানের একক চিত্রকলা প্রদর্শনী প্রিয় বাংলাদেশ। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 16 নভেম্বর পর্যন্ত। ধানমন্ডি আলিয়াস প্রসেস গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে আলোকচিত্র প্রদর্শনী নভেম্বরে প্যারিস। 21টি আলোকচিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে 15 নভেম্বর পর্যন্ত। মোহাম্মদপুর ইকবাল রোডের কলা কেন্দ্রে প্রদর্শিত হচ্ছে প্রমিতি হোসেনের একক চিত্রকলা প্রদর্শনী ইনসাইড আউট। প্রতিদিন বিকাল 5টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 10 নভেম্বর পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান মালায়। সন্ধ্যা 6:45 থাকছে কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় শিশু কিশোরদের ম্যাগাজিন অনুষ্ঠান আমরা সবাই রাজা। আমার বাংলা মায়ের মাটির সুরে জোড়ায় মনোপ্রাণ, কাউরে তোমরা হাসন রাজা লালন শাহের গান। ওই যে মাঝিরা ভাটিয়ালি গান গাইয়া যায়, পাল তুইলা তুইলা কোন দূরে নাও বাইয়া যায়। রাত 8:20 দেখবেন আবু রায়হান জুয়েলের পরিচালনায় রান্না বিষয়ক অনুষ্ঠান টুডেস কিচেন। রাত 9টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভর প্রযোজনায় অনুষ্ঠান স্টাইলস অ্যান্ড ট্রেন্ডস। রাত 9:40 প্রচার হবে গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় ধারাবাহিক নাটক সংসার। ফাইন স্যার, একেবারে পারফেক্ট হয়েছে। এত পারফেক্ট বলে তো লাভ নেই। আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমার তো মনে হচ্ছে আপনি সেটা পারবেন না। কি বললে ফিউ? হ্যাঁ, আচ্ছা, আমি যদি কাজটা করতে পারি তাহলে পরে তুমি আমাকে কি দিবে? রাত 11:30 রয়েছে ইমরাউল রাফাতের পরিচালনায় ধারাবাহিক নাটক তরুণ তুর্কি। হ্যাঁ, টাকার কথা বলতে পারেন, বাট টাকাই তো লাইফে সব কিছু না, রাইট? তুমি ঠিকই বলেছিলে, ও অনেক কম সময়ে মানুষকে ইমপ্রেস করতে পারে। অ্যান্ড সরি, আমি তুমি করে বলেছি। না না না, ইটস পারফেক্টলি ফাইন। রাত 12:10 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠানমালার হাইলাইটস। এবার আলাপচারিতা। এনটিভিতে প্রচার হচ্ছে মেজবাহ উদ্দিন সুমনের রচনায় নজরুল ইসলাম রাজুর পরিচালনায় ধারাবাহিক নাটক সানফ্লাওয়ার। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি নাট্যকার মেজবাহ উদ্দিন সুমন। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? আছি, ভালো আছি। তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। তো কেমন চলছে নাটক লেখা? নাটক লেখা তো চলছেই, একটু ব্যস্ত আছি যেহেতু এনটিভিতে একটা ধারাবাহিক চলছে, এটার পাশাপাশি আরো নতুন দুটো ধারাবাহিক আসবে, সেগুলিও লিখছি। তো লেখালেখির ফাঁকে আছে। হ্যাঁ, এনটিভিতে তো একটা নাটক আমরা পাচ্ছি সানফ্লাওয়ার। এর গল্পটা আমরা তো জানি দর্শক দেখছে, অবশ্যই দর্শক অনেক পছন্দও করছে, কিন্তু গল্পটা যদি আপনার মুখ থেকে একটু শুনি, নাট্যকারের মুখ থেকে গল্পটা শুনতে একটু অন্যরকম লাগবে। গল্পটা হচ্ছে যে আসলে একটা মেয়ের গল্প, যে মেয়েটা একটা মফস্বল শহরে মেকানিকের কাজ করে, একেবারে রেডিও মেকানিক, টিভি মেকানিক, এই জাতীয় মেকানিকের কাজ তো কখনো মেয়ে করে না, সাধারণত ছেলেরাই করে। সেখানে এই মেয়েটা কাজ করছে। বেসিক্যালি এই কনসেপ্টটা হচ্ছে নজরুল ইসলাম রাজু ভাইয়েরই কনসেপ্ট, এবং এটা শুটিংও হচ্ছে দিনাজপুরে, একদম রিয়েল লোকেশনে, মানে
আমরা তো সবসময় পুবাইল অথবা এই কেন্দ্রিক নাটকগুলি দেখে দেখে একদম অভ্যস্ত হয়ে গেছি। অ্যাকচুয়ালি মফস্বলে যে তারপর শুটিং করা সেই অ্যাকচুয়ালি অবস্থা। মফস্বলে যে একদম দিনাজপুরে গিয়ে শুটিংটা করা হয়েছে। আচ্ছা, যেটা বলছিলেন যে নজরুল ইসলাম রাজু এই কনসেপ্টটি দিয়েছে, কিন্তু পুরো কনসেপ্টটি তো ডেভেলপ করতে হচ্ছে আপনাকে। সেই গল্পটা যদি শুনি যে কিভাবে আসলে ডেভেলপগুলো করলো, চরিত্রগুলো কিভাবে আসলো। আসলে রাজু ভাইয়ের সাথে স্ক্রিপ্ট নিয়ে অনেকবার বসাই হয়েছে। আমরা বেসিক্যালি স্ক্রিপ্ট প্ল্যানিংয়ে আমরা স্টিভ জবসের ব্যাপারটা মাথায় রেখেছিলাম। আচ্ছা, স্টিভ জবস যেরকম বিভিন্ন খুব ছোট থেকে অনেক পরিশ্রম করে তারপরে অ্যাপেলের মতো এত বড় একটা কোম্পানি সে প্রতিষ্ঠা করেছেন। তো আমরা সেই স্টিভ জবসের সেই স্ট্রাগলটাই ফলো করে এখানে করা হয়েছে। এখানে বলতে পারেন যে আমাদের তারিন হচ্ছে লেডি স্টিভ জব, সামথিং লাইক দ্যাট। তারিনের সাথে আর কে কে অভিনয় করেছে এখানে? তারিনের সাথে এখানে অভিনয় করেছে অপূর্ব, তারপরে ডলি জহুর, রাসেল ইসলাম আসাদ, আরো অনেকে। আসলে অনেক শিল্পী, তো এটা দর্শকই দেখে নেবে যে আসলে কত কি কি শিল্পী অভিনয় করছে। দর্শকদের ভালো লাগবে আশা করছি। আর ভালো লাগছেও, কিন্তু ইতিমধ্যে তো সেই সাড়াটা নিশ্চয়ই পাচ্ছেন। সেই সাড়াটা পাচ্ছি। আমি অনেকেই বলতে শুনেছি যে তারিন একটা মেকানিক ক্যারেক্টারটা বেসিক্যালি ধারাবাহিক নাটকে আসলে দর্শক ফার্স্ট টু লাস্ট একটা গল্প 104 পর্ব, 200 পর্ব, 250 পর্ব, 500 পর্ব একটা ধারাবাহিকের পুরো গল্পটা দর্শকের মনে থাকে না। দর্শক ক্যারেক্টারটা বলতে পারে। যেমন আপনি হয়তো বলতে পারবেন না যে কোথাও কেউ নিয়ে টোটাল কি গল্পটা ছিল, কিন্তু আপনি বাকের ভাইকে মনে আছে, হ্যাঁ, চরিত্রগুলোর নামগুলো মনে থাকে, চরিত্রের নাম মনে আছে। যেমন এখানে প্রচার হয়েছিল একসময় রমিজের আয়না, তো পুরোটা দর্শক বলতে পারবে না, কিন্তু রমিজকে মনে আছে। একজন নাট্যকার হিসেবে যখন চরিত্রগুলো আস্তে আস্তে ডেভেলপ করলেন, তখনই কি আসলে মাথায় ছিল কাদেরকে নিয়ে কাজ করা হবে? না, এটা কখনো মাথায় থাকে না। আসলে এটা তো পরিচালনা পর্ষদের কাজ। পরিচালনা পর্ষদের ডিসিশন নেয় আসলে যে আমরা ক্যারেক্টার প্রোফাইলটা তৈরি করে দিই। পরিচালনা পরিষদ এবং এক্সিকিউটিভ প্রডিউসার আছে এই নাটকে, ওরা মিলে ডিসিশনটা নেয় আসলে এটা এক্সিকিউট কে করবে, কে অভিনয় করবে। এই বিষয়টাতে হয়তো আমার সাজেশন না হয়, আমার সাথে একটা ডিসকাস করা হয়, কিন্তু পুরো এক্সিকিউশনের দায়িত্বটাই পরিচালনা পরিষদ। না, অনেক সময় থাকে না যে নাট্যকার একটা নির্দিষ্ট মানুষকে চিন্তা করে একটা চরিত্র লিখছে? এইটা খুব কম হয় আমার ক্ষেত্রে। আচ্ছা, আমি আগে ক্যারেক্টারটা বলি, তারপর হয়তো বা ওই মানুষটা এখানে মানে যেটাকে বলে আমরা আগে প্রোডাক্টটা রেডি করার পর তারপরে ফিট ইন করি আর কি। আগে ক্যারেক্টারটা লেখা হলে তারপর আমরা বুঝি যে এখানে ফিট ইন কে হবে। যখন নিজে নাটক লিখলেন, তারপর এখন যখন স্ক্রিনে দেখছেন, সেটা কেমন লাগছে? কতটুকু মিল আছে, কতটুকু অমিল আছে? যতটুকু নিজের যে ইমাজিনেশনটা, সেটা আসলে কতটুকু আসতে পেরেছে, এটা কেমন মনে হচ্ছে? না, আমি পুরোপুরি সন্তুষ্ট যতটুকু ইমাজিন করেছি। তার ইমাজিনটা আসছে। সিনিয়র ডিরেক্টরদের সাথে কাজ করে একটা সুবিধা, আচ্ছা, ওরা লেখকের লেখার কাছাকাছি যেতে পারে। তো এবার তো নজরুল ইসলাম রাজু এই নাটকটি ডিরেকশন দিয়েছেন। আপনার নাটক লেখা এবং উনার ডিরেকশনে এর আগে কোনো নাটক কাজ করা হয়েছে কিনা? হ্যাঁ, সেটা টিভিতে গিয়েছিল, সেটার নাম ছিল লেক ড্রাইভ লেন। আচ্ছা, সানফ্লাওয়ার একটি ধারাবাহিক নাটক। আমরা দেখে থাকি যে এখনকার সময় বাংলাদেশের চ্যানেলগুলোতে যে ধারাবাহিক নাটকগুলি যায়, সেখানে দর্শকদের আগ্রহ আসলে কতটুকু, দর্শকদের আসলে কতটুকু আকৃষ্ট করা যেতে পারছে, এটা আপনার কি মনে হয়? আসলে দর্শকদের আকৃষ্ট করার জন্য যে মূল সমস্যাটা আমরা এখন দেখতে পাচ্ছি, মূল সমস্যাটা হচ্ছে যে সপ্তাহে 2 দিনে ধারাবাহিকের গল্প বলে দর্শকদেরকে আকৃষ্ট করা, দর্শকদেরকে ধরে রাখা খুবই কষ্টকর। এখন ধারাবাহিকের গল্পটা প্রতিদিন বলতে হবে, প্রতিদিন ডেইলি সোপ স্টাইলে, প্রতিদিনের ধারাবাহিক স্টাইলে বলতে হবে। যে এই সানফ্লাওয়ারটা যদি সপ্তাহে 2 দিন না দেখিয়ে সপ্তাহে 5 দিন দেখাতো, তাহলে এখন যে পরিমাণ ফিডব্যাক পাচ্ছি তার অন্তত 10 টাইমস বেশি ফিডব্যাক পাওয়া যেত। আচ্ছা, এখন ধারাবাহিক নাটক বর্তমান বিশ্বে এখন যে অবস্থা শুরু হয়েছে, বর্তমান বিশ্বে সবাই খুবই প্রতিযোগিতার মার্কেট। 2 দিনের ধারাবাহিক দেখি আসলে দর্শকদের ধরে রাখা খুবই মানে দুষ্কর একটা ব্যাপার। দর্শকদের ধরে রাখা যাবে না। আমাদের প্রত্যেকটা চ্যানেলকেই প্রতিদিনের ধারাবাহিক ফরম্যাটে যেতে হবে। আমাদের মা, খালা, চাচি যারা আছে, তাদের অনেকেই দেখা যায় যে হয়তো হিন্দি সিরিয়ালের প্রতি একটা আকর্ষণটা বেশি, হয়তো তুলনামূলকভাবে। এর কারণটা কি? এর মূল কারণটা হচ্ছে, আমি যেটা মনে, ওদের ওখানে বিজ্ঞাপনের অত বেশি প্রাচুর্যতা নেই। আমাদের এখানে বিজ্ঞাপনের অসম্ভব প্রাচুর্যতা আছে, প্রচুর বিজ্ঞাপন। এটা একটা প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে ওরা নাটকের পুরো দিনের ভিতরে অনেক রিপিট করে। হ্যাঁ, একটা দিনের ভিতরে একটা পর্ব 3বার রিপিট করে। দুপুরে একবার করে, সন্ধ্যার সময় একবার করে, গভীর রাতে আরেকবার করে, যার ফলে দর্শকের কোনো না কোনো সময় চোখে পড়ে, দেখতেই বাধ্য। হ্যাঁ, দেখতেই বাধ্য। তো এখন আমাদের আর প্রতিদিনের ধারাবাহিক, যেটা আগে আমি বলেছি, প্রতিদিনের ধারাবাহিক, আমাদের প্রত্যেকটা চ্যানেলকে প্রতিদিনের ধারাবাহিকে যেতে হবে। এই কারণগুলো তো আছে। এছাড়াও গল্পের কোনো রকম কি প্রভাব আছে যে ওদের গল্পগুলো কোনো না কোনো দিক থেকে আমাদের গল্পগুলোর থেকে একটু বেশি ভালো? না, ওদের গল্পগুলো আমাদের গল্পের দিক থেকে কোনো মতে ভালো না।
আমাদের গল্পগুলি খুবই জীবনের কথা বলে, খুবই জীবন ঘনিষ্ঠ গল্প আমাদের গল্প। কিন্তু ওদের যে গল্প, ড্রয়িং রুমের যে গল্পটা বলে, লার্জার দ্যান লাইফ, সবাই হাই ভোল্টেজ মেকআপ, হাই ভোল্টেজ ডায়লগ, ফ্যামিলির মধ্যে আসতেছে, অনেক বেশি এডিটিংয়ের কারিশমা নিয়ে একটা গল্প বলতেছে। 1 মিনিটের একটা সিনে অনেক, মানে একটা সিনের মধ্যে দেখা গেছে যে পুরো 20 মিনিটের গল্পটা বলতেছে পুরো একটা সিনের মধ্যে। এইভাবে তো ওদের এখানে ব্যাপারটা হচ্ছে, ওদের এখানে নাটকীয়তাটা হয়, গল্পটা আগায় না। গল্পটা আগায় না। এই এরকম একটি পরিবেশ থেকে, এরকম একটি জায়গা থেকে যদি আমরা আসলে আমাদের নাটকগুলিকে আরো বেশি দর্শকের কাছে নিয়ে যেতে চাই, আমাদের আসলে করণীয়টা কি? আমাদের 3টা জিনিস ঠিক করতে হবে। একটা হচ্ছে আমাদের বাজেট বাড়াতে হবে, 2 বিজ্ঞাপন কমাতে হবে, এবং আমাদের ডেলি সোপ ফরম্যাটে চলে যেতে হবে। এই 3টা যদি চ্যানেল করতে পারে, তাহলে আমাদের দেশের দর্শক আবার আমাদের দিকে তাকাবে, আমাদের টেলিভিশন চ্যানেলে আবার তারা নাটক দেখতে আগ্রহী হবে। এটা তো আমরা সানফ্লাওয়ার সম্পর্কে শুনলাম, বিভিন্ন রকম ধারাবাহিকের কথা শুনলাম। যেহেতু ধারাবাহিকের প্রসঙ্গই আছি আমরা, তো এটা সম্পর্কে জানি যে বর্তমানে আর অন্যান্য কি কি ধারাবাহিকে কাজ করা হচ্ছে, আপনার কোন কোন নাটক লেখা হয়েছে এখন পর্যন্ত? আরেকটা ডেলি সোপ লিখছি শিহাব শাহিনের ডিরেকশনে, ওটার নাম হচ্ছে লিপস্টিক। আচ্ছা। আর হিমেল আশরাফের পরিচালনা আরেকটা নাটক লেখার কথা আছে, সেটার নাম হচ্ছে গোল্ডেন ভাই। আচ্ছা, লিপস্টিকের গল্পটা কি ধরনের? লিপস্টিকের গল্পটা আসলে এই মুহূর্তে তো গল্পটা বলা যাচ্ছে না, তবে লিপস্টিক গল্পটা খুবই ইন্টারেস্টিং একটা গল্প। আমরা খুবই আশাবাদী, শুনে কিন্তু অনেকে বেশি ইন্টারেস্টিং। আমরা আশাবাদী যে দর্শক এই গল্পটা দেখবে। এটা ছাড়া ভবিষ্যতে আসলে কি ধরনের চিন্তা ভাবনা আছে চলচ্চিত্র বা অন্যান্য কোনো কিছু নিয়ে? আসলে চলচ্চিত্রে কাজ করা যে পরিবেশ, আসলে চলচ্চিত্রে যদি আমরা এখন কাজ করতে যাই, তাহলে বর্তমান যে পরিবেশ আমাদের পক্ষে বেঁচে থাকাটা খুব কষ্টকর হয়ে যাবে। কারণ চলচ্চিত্রে একটা স্ক্রিপ্ট লেখার পিছনে যে পরিমাণ সময় দিতে হয়, কিন্তু সেই তুলনায় যে পরিমাণ বাজেট তারা দেয়, স্ক্রিপ্টের রেমুনারেশন যেটাকে আমরা বলি, সেই রেমুনারেশনে আসলে বর্তমান সময় আসলে চলচ্চিত্রের স্ক্রিপ্ট লেখে আসলে জীবন ধারণ করা খুব মুশকিল। সো চলচ্চিত্রের স্ক্রিপ্ট লেখার বিষয়টা এখন আপাতত আমি হিমাগারে রেখে দিয়েছি, এখন ধারাবাহিক নাটক লেখার কথা। কিন্তু সুপ্ত স্বপ্ন বা বাসনা তো নিশ্চয়ই আছে এটা নিয়ে। হ্যাঁ, চলচ্চিত্র নিয়ে কার না বাসনা থাকবে, সব নদী চায় সাগরে যেতে। একজন স্ক্রিপ্ট রাইটার, একজন পরিচালক, নাট্য পরিচালক, একজন বিজ্ঞাপন নির্মাতা, সবারই ইচ্ছা থাকে যে একসময় সে চলচ্চিত্র বানাবে, সারা পৃথিবীর লোক দেখবে। কারণ চলচ্চিত্রটাই একটা জিনিস যা দীর্ঘদিন টিকে থাকবে, আপনাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখবে। অন্যান্য জিনিস তো এত দীর্ঘদিন আপনাকে বাঁচিয়ে রাখবে না। আচ্ছা, তো আমরা তো আপনার কাছ থেকে খালি ধারাবাহিক নাটকই পাচ্ছি, এছাড়া একক নাটকের প্রতি কোনো আগ্রহ বা ইচ্ছা? যেহেতু দর্শকরা শুধুমাত্র ধারাবাহিকে তো একটু বোর ফিল করে, একক নাটকের জন্য কোনো রকম কোনো আগ্রহ আছে কিনা? হ্যাঁ, একক নাটকের প্রতি তো আগ্রহ আছে। গত 2 ঈদ মিলে আমি 20টি একক নাটক লিখেছি। ও আচ্ছা। তো একক নাটক লিখতে আমি সবসময় একটা আলাদা রকমের মজা পাই, যে একদম পুরোপুরি 50 মিনিটের ভিতরে, 60 মিনিটের ভিতরে, এবং টেলিফিল্মগুলিতেও যেটা এর ভিতরে আমি একটা গল্পটা বলে শেষ করে দিতে পারি। একক নাটক লেখার মজাই আলাদা, দর্শকও দেখে খুব মজা পায়। এবং এটা বলাই বাহুল্য যে আমাদের দেশে 1 ঘন্টা নাটক এবং টেলিফিল্মের যে প্রচলনটা আছে, পৃথিবীর অন্য দেশে নেই। আচ্ছা, সো এই দিক দিয়ে আমরা অবশ্যই সক্রিয়। তো লেখালেখি ক্ষেত্রে শুধু নাটক কেন, গল্প, উপন্যাস, কবিতা এগুলো না কেন? উপন্যাস আসলে এখনো লেখার ওই ধৈর্য অথবা ওই মেধাটা এখনো, ওই প্রজ্ঞাটা এখনো তৈরি হয়ে ওঠেনি। তবে ছোট গল্প লেখা শুরু করেছি। আচ্ছা, ধীরে ধীরে হয়তো এগিয়ে যাবে উপন্যাস লেখার ক্ষেত্রে। আচ্ছা, শুরুটা কিভাবে হয়েছিল? গল্প দিয়ে, উপন্যাস দিয়ে কিভাবে লেখালেখি শুরুটা কিভাবে? এই যে নাটক লেখার প্রতি যে আগ্রহটা কবে থেকে? শুরুটা হয়েছিল নাটক লেখালেখি দিয়ে। আচ্ছা, একদম প্রথম নাটক লেখা দিয়ে। প্রথম নাটক কোনটা ছিল? প্রথম নাটক ছিল কক্ষপথের যুদ্ধ। ওই নাটকটা অবশ্যই টিভিতে গিয়েছিল। ওই নাটকের জন্য, প্রথম নাটকের জন্য আমি আবার একটা অ্যাওয়ার্ডে নমিনেশন পাই। বাহ। তো তখন থেকে আমি বুঝতে পারি যে আসলে এই জগতে হয়তো আমি নাটক লিখতে চাইলে দীর্ঘদিন লিখতে পারবো। হঠাৎ করে নাটক লেখার প্রতি আগ্রহটা কেন তৈরি হয়েছিল ওই সময়টা? আসলে নাটক লেখার প্রতি আগ্রহটা হঠাৎ করে তৈরি হয়নি। আমি প্রথমে নাটক প্রডিউস করতাম। আচ্ছা, আপনাদের এনটিভিতে আমার একটা নাটক গিয়েছিল, সেটা হলো কাঁচের মেয়ে। অনেক আগে, এটা 2007-8 দিকে। আচ্ছা, কাঁচের মেয়ে নামে একটা প্রডিউস করা নাটক গিয়েছিল। তো ওই কনসেপ্টটা আমি তখন দিয়েছিলাম। কনসেপ্টটা আমি দিয়ে, এই রাইটারকে দিয়ে লিখিয়ে দীপন তখন ডিরেকশন দিয়েছিল, দিয়ে এই চ্যানেলে জমা দিয়েছিলাম। চ্যানেল থেকে নাটকটা গিয়েছিল। এরপর আমি এনটিভির টকিং কার, কাঁচের মেয়ে, আরও অনেকগুলো নাটক আমি এনটিভিতে প্রায় 8-10টি নাটক প্রডিউস করি। ওই প্রডিউস করতে করতে তখন একটা মিথস্ক্রিয়ার ভিতরে প্রতিনিয়ত থাকতে থাকতে তখন এই যে এই নাটক লেখার প্রতি একটা আগ্রহ তৈরি হয়। অনেক ভালো লাগছিল কথা বলতে। আজকে আমাদের আয়োজনে এসেছেন, ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ, আর এনটিভিকে অনেক ধন্যবাদ যে আমাকে এই অনুষ্ঠানে ডেকেছেন। আর দর্শকদেরকে অবশ্যই অনুরোধ করব, আপনারা সানফ্লাওয়ার নাটকটি দেখেন, আমার দেশের নাটকটি দেখেন, আমরা অনেক সুন্দর গল্প বলি।
প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhasondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।